বন্ধুরা, একজন বিজ্ঞানের ছাত্র হিসাবে আমার যেহেতু একটা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড রয়েছে যাদবপুর থেকে পড়ার, তো সেই বিজ্ঞানের ছাত্র হিসাবে আমি যখন এই বস্তুবাদী দুনিয়াটাকে বিজ্ঞানের আলোকে যখন আমি পর্যবেক্ষণ করি এবং এখনকার সময়ে যে সমস্ত বড় বড় সায়েন্টিস্ট তাদের যে সমস্ত পডকাস্ট বা তাদের যে সমস্ত লিটারেচারগুলো মাঝে মাঝে বিভিন্ন সায়েন্টিফিক জার্নালে পড়ি এবং তারা যেই বস্তুবাদী দুনিয়ার আড়ালে যে সত্যতাটা, যে রিয়েলিটিটা আমাদের সামনে তুলে ধরেছেন, যেখানে সত্যিকারের রিয়েলিটি বলে কিছুই নেই, বিজ্ঞানের আলোকে তারা বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে আমাদেরকে দেখিয়েছেন যে সমস্ত কিছুটাই মানুষের চিন্তা চেতনায় গড়ে ওঠা একটা দুনিয়া, সেইটা যার কোনো বাস্তবে কোনো অস্তিত্ব নেই। যেমন একটা এক্সাম্পল হিসেবে আমাকে বলি যে আমাদের যে এই সারা দুনিয়াটাকে যে একটা বিভিন্ন রঙের দুনিয়া দেখি, রঙিন দুনিয়া যেটাকে আমরা দেখি, যে কালার, অসংখ্য রকমের কালার, যে কালারের প্রতি আমরা আকৃষ্ট হই, আমাদের জামা কাপড় থেকে শুরু করে সমস্ত জিনিসে আমরা সুন্দর কালার চুজ করার চেষ্টা করি। সত্যতাটা হলো এই যে এই বিশ্বে কালার বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। কালার সব কিছু আমাদের ব্রেনের মধ্যে তৈরি হয়, আমাদের চিন্তা এবং চেতনায় তৈরি হয়। লাল কালার, হলুদ কালার, নীল কালার, সাদা কালার, এগুলোর কোনো অস্তিত্ব নেই। এগুলো সবই একটা আলোর তরঙ্গ যেটা আমাদের চোখের মধ্যে পড়ে। চোখের মধ্যে আমাদের 3 রকমের কোষ আছে, RG আর B। যেমন আমরা ল্যাপটপের মধ্যে যেমন বিভিন্ন রকমের RGB কালার যে লাইট আছে, সেই লাইটের আমরা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে, যেমন আমরা ডিসপ্লের মধ্যে, মোবাইলের মধ্যে যে 1000 রকমের কালার দেখি, আমরা তো কেউ বলতে পারবো না যে এই মোবাইলের ডিসপ্লের মধ্যে কিংবা আমাদের ল্যাপটপের মধ্যে কোনো রঙের ডাব্বা আছে, কোনো রঙের ডিব্বা আছে, বা কেউ ওখানে পেন্ট করে দিচ্ছে। তাহলে তার মধ্যে যদি কোনো সত্যিকারের রঙের অস্তিত্ব না থাকে, আর সমস্ত রঙগুলোই যদি আমি মোবাইলের ডিসপ্লেতে দেখতে পাই, তার মানে সত্যিকারে তো রঙের কোনো অস্তিত্বই নেই। যে রঙ যদি মোবাইলের মধ্যে যদি কোনো অস্তিত্ব না থাকে, যেখানে শুধু ইলেকট্রনিক্সের চিপস আছে, যেখানে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য আছে, সেই তরঙ্গ দৈর্ঘ্য যেমন লাল কালার, নীল কালার, সকলে আমরা জানি যে আলোর বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের ভিত্তিতে আমাদের চোখের মধ্যে, আমাদের ব্রেনের মধ্যে কালারের পারসেপশন তৈরি হয়। তো তার মানে তো এই দুনিয়াতে আমরা যে কালার দেখছি, সেই কালারগুলোর তো কোনো অস্তিত্ব নেই। তা এই দুনিয়া থেকে যদি আমরা একটা কালারটাকে শুধু সরিয়ে নিই, আমি পরে আরও বিভিন্ন চ্যাপ্টারে, বিভিন্ন অধ্যায়গুলো আপনাদের সাথে আলোচনা করব যে বস্তুবাদী দুনিয়ার আড়ালে আমাদের যে চিন্তা চেতনা, যে বস্তুবাদী দুনিয়া দখল করে রেখেছে, সেটাকে সরিয়ে আমাদেরকে যে একটা নতুন করে এই বিশ্বকে দেখার সময় চলে এসছে, সায়েন্সের, বিজ্ঞানের চরম শিখরে পৌঁছে, সেই বিষয়টা আমি আপনাদের সামনে আবার নতুন করে স্মরণ করিয়ে দিতে চাই। কারণ আমরা এখন বস্তু জোগাড় করতে করতে আর বস্তুর মধ্যে সুখ খুঁজতে খুঁজতে যে বিজ্ঞান আমাদের বস্তুবাদী দুনিয়ার মধ্যে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিয়েছে, সেই বিজ্ঞান যে বস্তুবাদী দুনিয়া থেকে নিজেকে বের করে এনেছে, সেটা আমরা কিন্তু জানি না। আমরা কিন্তু সেই বস্তুবাদী দুনিয়ার শিকলে, বস্তুবাদী দুনিয়ার খাঁচার মধ্যে আবদ্ধ হয়ে গেছে, কিন্তু বিজ্ঞান কিন্তু বস্তুবাদী দুনিয়া থেকে অনেক আগে বেরিয়ে গেছে। তো সেই সত্যটা আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো, আপনারা মন দিয়ে একটু শুনবেন। আর যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব তার একটা উত্তর দেওয়ার। প্রথমে যদি শুরু করা যায় যে এই আগে যে আমাদের যে বিজ্ঞান ছিল, এই বিজ্ঞানের সূচনা কিন্তু ইউরোপে না। আমরা যে এখন বিজ্ঞানের যে বাড়ন্ত, বিজ্ঞানের যে অগ্রগতি, ইউরোপ, আমেরিকা, তাদেরকে আমরা দেখছি, সেটা কিন্তু শুরু হয়েছে 1600 বা 1700 শতাব্দীর পরে। আমরা সাধারণত ইতিহাসে পড়ে থাকি ফ্রান্সিস বেকন, রজার বেকন, এই সমস্ত 1600 শতকের ইউরোপিয়ান বিজ্ঞানীদের নাম শুনেছি। কিন্তু 1600 শতকের আগে কি বিজ্ঞান ছিল না? আমরা তো ইজিপ্টে পিরামিডও দেখেছি। আমাদের এই যে ভারতবর্ষে, আমরা যে মূল ভূখণ্ডে, যে ভারতীয় ভূখণ্ডে, আমাদের তো সায়েন্সের একটা চরম অগ্রগতি হয়েছে। আমাদের এখানকার যে বিজ্ঞান, আর্যভট্ট, বরাহনি, পাণিনি, সুশ্রুত, আমাদের ইন্ডিজেনাস সায়েন্স, এই সায়েন্স তো একটা সময় অতীত দুনিয়াতে তো রাজ করেছে। তারপরে এই সায়েন্সের যে মশাল, সেটা মধ্যপ্রাচ্যে সরে যায়। মধ্যপ্রাচ্যে সেখানে বাগদাদ, এই সমস্ত বড় বড় ইনস্টিটিউশন তৈরি হয়। সেখান থেকে আমাদের যেমন এখান থেকে পাটিগণিতের জয়যাত্রা শুরু হয়, অ্যারিথমেটিক। মধ্যপ্রাচ্যে সেই পাটিগণিতটাকে
আরও উৎকর্ষে নিয়ে গিয়ে সেখান থেকে অ্যালজেব্রা তৈরি করে, আলজেবুর। আমরা ওখানকার অনেক বড় বড় সায়েন্টিস্টের নাম জানি, আলজেবুর, ইবনে সিনা, আর-রশিদ, ইবনে হাইতেম, এই সমস্ত বড় বড় বিজ্ঞানী তারা সায়েন্সের উপরে অনেক কাজ করেছে। আমাদের ভারতীয় বিজ্ঞানীদের বিজ্ঞান গবেষণাটাকে আরও আগিয়ে নিয়ে গেছে। আর পরবর্তীকালে আমাদের এই মধ্যপ্রাচ্য যে প্রাচ্যের যে বিজ্ঞান, মধ্যপ্রাচ্য এবং আমাদের ভারতীয় বিজ্ঞান, এই দুটো বিজ্ঞান যখন এখানে কিছুটা হলেও একটা ডাউনফল আসে, সেই বিজ্ঞানের মশাল আস্তে আস্তে ইউরোপে ছড়িয়ে পড়ে। কিন্তু একটা সময় তো ইউরোপে অন্ধকারে ডুবেছিল, যেখানে ধর্মীয় গোড়ামি ইউরোপকে বিজ্ঞান থেকে দূরে রেখেছিল। তারপরে যারা তখন ধর্মীয় যে গোড়ামির ঊর্ধ্বে উঠে তারা যখন বিজ্ঞান চর্চা করতে আরম্ভ করলো, তখন সেখানে একটা বিজ্ঞানের জয়যাত্রা শুরু হয়। কিন্তু আমি যদি বিজ্ঞানের যে মেন ফাউন্ডেশন, যে ইন্ডিজেনাস সায়েন্স, যেটা আমাদের ভারতীয় বিজ্ঞান, যেটা আমাদের প্রাচ্যের বিজ্ঞান বলি, মধ্যপ্রাচ্য এবং ভারতের যে বিজ্ঞান, সেই বিজ্ঞানের সমস্ত বিজ্ঞানীদের যদি তুমি আপনারা যদি জীবন দর্শন দেখেন, সেখানে কিন্তু কখনো তারা স্পিরিচুয়ালিজম, তারা আধ্যাত্মিকতা, এগুলোর সাথে কখনো তারা কম্প্রোমাইজ করেন। বিজ্ঞানীরা খুবই সহজ সরল সাধারণ জীবনযাপন করেছেন এবং তারা তাদের জীবনে স্পিরিচুয়ালিজমকে সুখ আহরণের মূল মন্ত্র করেছে। বিজ্ঞান গবেষণা করেছেন তারা শুধু জ্ঞান অন্বেষণ করার জন্য। বিজ্ঞানকে কখনো বস্তুবাদের মোড়কে কখনো তারা শ্রোতার সামনে, দর্শকের সামনে বা জনগণের সামনে পেশ করেন। বিজ্ঞান তাদের জীবনযাত্রাকে একটা উৎকর্ষতা দেওয়ার চেষ্টা করেছে বিজ্ঞানের মাধ্যমে। কিন্তু জীবনের যে সুখ, জীবনের যে একটা যে পরিপূর্ণতা, জীবনের যে মূল্যবোধ, জীবনের যে মানে অর্থ, সেগুলো তারা সবসময়ের জন্য তারা একটা স্পিরিচুয়ালিজমের উপরে জোর দিয়েছে, যেটা আমি আপনাদের আগামী যেটা আমি অল্প কিছু সময় পরে আলোচনা করব। কিন্তু এই বিজ্ঞান যখন ইউরোপে গেল এবং সেই বিজ্ঞান যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্প বিপ্লবে রূপান্তরিত হলো, যেখানে মূল উদ্দেশ্য ছিল লাভ এবং লোকসান, প্রফিট এবং লস, বেশি বেশি করে প্রোডাক্ট উৎপন্ন করো, মানুষের মধ্যে কনজামশনের প্যাটার্নকে চেঞ্জ করে তাদের মধ্যে কনজামশনের মানসিকতাকে বৃদ্ধি করো, তারা যেন বেশি বেশি করে ভোগের মধ্যে তারা যেন নিমজ্জিত হয়, তবেই শিল্প বিপ্লবের যে একটা যে মাস অ্যান্ড বাল্ক প্রোডাকশন, সেটাকে যাতে তারা সাকসেসফুল করতে পারে। তারপরে আস্তে আস্তে সেখানে সায়েন্সের আরও বিভিন্ন দিকে উন্নতি হয়, সমৃদ্ধ হয়, যেটা আমাদেরকে অস্বীকার করার উপায় নেই। তারা সায়েন্সকে একটা অন্য উৎকর্ষতায় নিয়ে গেছে। কিন্তু সেই উৎকর্ষতায় নিয়ে যাওয়ার সাথে সাথে আমাদের সামনে সায়েন্সের যে বাই প্রোডাক্টগুলো দিয়েছে আমাদের, যেন টিভি, টেলিভিশন, এরোপ্লেন, মোবাইল এবং আরও অন্যান্য কিছু, যেগুলো আমাদের জীবনের একটা সুখ স্বাচ্ছন্দ্য তো দিয়েছে, কিন্তু স্বাচ্ছন্দ্য দিয়েছে, কিন্তু আমাদের সমস্যা হয়ে গেছে কি, আমাদের জীবনটাকে পুরো একদম বস্তুবাদী মোড়কে পুরো একেবারে আবদ্ধ করে ফেলেছে। আমাদের মধ্যে যে আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিজম, সুখের অর্থ, জীবনের মূল্যবোধ, সেগুলোকে সব কেড়ে নিয়েছে। যেন তেন প্রকারে আমরা শুধু বস্তুকে যদি আমরা কালেক্ট করতে পারি, আমাদের অস্তিত্ব, আমাদের সমৃদ্ধি, আমাদের সুখ, আমাদের হ্যাপিনেস, সমস্ত কিছু বস্তুর সাথে আমাদেরকে যুক্ত করে দিয়েছে। আমাদের পরিচিতি, আমাদের পরিচয়, আমাদের বড় বড় বিল্ডিং, অট্টালিকা, বড় বড় গাড়ি, ভালো দামি মোবাইল, গয়না, শো অফ, এগুলোর মধ্যে দিয়ে আমাদের পরিচয়, অস্তিত্ব এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে এবং তার জন্য মানুষ আজ অস্তিত্বের সংকটে ভুগছে। এবং তার জন্য আপনি যদি দেখেন যে ইউরোপ থেকে শুরু করে আজ আমরা মানসিক সমস্যায় জর্জরিত। আমাদের কাছে সব কিছু থেকেও যখন আমরা অপরের সাথে বস্তুবাদী দুনিয়ার নিয়ম অনুসারে অন্যের বস্তুর সাথে আমরা নিজেদেরকে যেটুকু যা পেয়েছি সেটুকু যখন আমরা তুলনা করছি, তখনই আমাদের মধ্যে একটা অসুখী চলে আসছে। আমরা আধ্যাত্মিকতা থেকে অনেক দূর চলে গেছি। ঈশ্বর চিন্তা, আমাদের যে এই জীবনের যে পরবর্তী জীবন যে একটা আছে, যেটা আজ সায়েন্স অস্বীকার করতে পারে না, কোয়ান্টাম ফিজিক্স থেকে শুরু করে যে সমস্ত মডার্ন ফিজিক্স একটা কনক্লুশনে অনেকখানি পৌঁছেছে যে আমাদের অস্তিত্ব কখনো বিলীন হয়ে যেতে পারে না, সেই জায়গাটা আমরা আসার চেষ্টা করব। এখন দেখা যাক যে আমাদের যে মডার্ন সায়েন্স, আমাদের সামনে এই দুনিয়া, এই যে ইউনিভার্সটা আমাদের সামনে, এই যে মডার্ন সায়েন্স, যে এখন কোয়ান্টাম ফিজিক্স, কোয়ান্টাম বায়োলজি, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, যে অ্যাটমিক ফিজিক্সের যে একটা উৎকর্ষতায় পৌঁছে গেছে। আমরা রিসেন্টলি শুনেছি যে লার্জ হেড্রন কোলাইডার, LHC, সার্নে যে একটা বিশাল বড় একটা প্রজেক্ট হয়েছে, যেখানে অ্যাটমকে ভেঙে ভেঙে আরও কত সাব অ্যাটমিক পার্টিকেলে কনভার্ট করা যায়। আমরা অনেক সময় হিগস বোসন, এই সমস্ত পার্টিকেলের নাম শুনেছি, যেগুলো আমরা আগে অঙ্কের মাধ্যমে, ম্যাথামেটিক্সের মাধ্যমে, ম্যাথামেটিক্যাল মডেলে আমরা ওগুলোকে
কনক্লুশন করেছি, যেটা আমরা বৈজ্ঞানিক এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা জানতে চাই। তো এই সমস্ত গবেষণার মাধ্যমে বৈজ্ঞানিক মহল কী সিদ্ধান্তে পৌঁছেছে, তারপরেও আমাদের কাছে যে সমস্ত আজ সায়েন্টিফিক তথ্য এসে পৌঁছেছে, সেটা থেকে আমি কতগুলো গুরুত্বপূর্ণ কথা আপনাদের শেয়ার করতে চাই। আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। কিছু বৈজ্ঞানিক তথ্য আছে যেগুলো আপনাদের সুচিন্তিত মতামতের দাবি রাখে, এবং আপনারা একটু খুব মনোযোগ সহকারে শুনবেন। প্রথম কথা, দেখা যাক যে আমরা যে একজন মানুষ, আমরা যেটা আমরা হিন্দিতে খুব সুন্দর একটা শব্দ বলি ইনসান, আমরা যেটা মানুষ, আমরা সমস্ত প্রাণীদের থেকে কিছুটা হলেও যে আমরা আলাদা হয়েছি। আচ্ছা, তার আগে একটু জাস্ট জল খেয়ে নিই একটু। তো আমাদের যে শুরু হয়েছে, আমরা যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, যে চিন্তা, চেতনায়, গবেষণায়, উৎকর্ষতায় আমাদের মন, মানসিকতা, বুদ্ধি, মেধায় দুনিয়ার আর কোনো প্রাণী আমাদের সমকক্ষ হয়ে উঠতে পারেনি। একটা সময় ডারউইনের থিওরির মাধ্যমে আমাদেরকে কিছুটা হলেও বানরের বা এপ বা মাংকির সাথে সমগোত্রীয় করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু যখন আমাদের জিনোম কোড, জিনগত যে একটা প্রতিটা প্রাণী যে পরস্পরের থেকে আলাদা, যেটার একটা বিশাল একটা জিনোম কোড তৈরি হয়েছে, যেটাকে বলে কোড অফ গড। যে জিনোম কোডের মধ্যে অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, ফসফেট, এই সমস্ত অ্যামাইনো অ্যাসিডের যে ডাবল হেলিক্স, যে জিনগত পরিকাঠামো, যে প্রতিটা মানুষের মধ্যে যে একটা প্রোগ্রামিং, যে প্রত্যেকটা মানুষের মধ্যে যে ডাবল হেলিক্স জিনোম, যেগুলো যে সম্পূর্ণ আলাদা। যেমন আমরা একটা কম্পিউটারের মধ্যে 0 1 0 1 0 এই কম্বিনেশানে আমরা পুরো একটা কম্পিউটারের সিস্টেম রান করি, সেভাবে একটা মানুষের বডিতে যে ATGP, এই সমস্ত যে জিনোম কোডের মাধ্যমে যে একটা মানুষ পরিচালিত হয়, সেটা আমাদেরকে অনেকখানি প্রমাণ করেছে যে স্পেসিস থেকে আমরা আলাদা। যে এভলিউশনের যে থিওরি আছে, সেই এভলিউশনের থিওরি এই জিনোম কোডটাকে ব্যাখ্যা করতে এখনও পর্যন্ত কোনো সদুত্তর দিতে পারেনি। যাই হোক, ওদিকে আমরা যাব না। তো আমরা যখন একজন মানুষের যে বডিকে যখন আমরা অ্যানালিসিস করি, আলটিমেটলি এই বডিকে যদি আমরা বিভিন্ন অর্গান বা ভাঙতে যদি যাই, তাহলে আমরা একটা অ্যাটমই পাবো। একটা মানুষের দেহ বিলিয়ন 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 অ্যাটম দিয়ে তৈরি। আমরা এখনো পর্যন্ত 114টা মৌলিক পদার্থ, যেটা এলিমেন্টারি যে এলিমেন্ট যেটা আমরা পেয়েছি, 114টা যে মৌলিক পদার্থ, আলটিমেটলি সেই সমস্ত পদার্থ কিন্তু আলটিমেটলি অ্যাটম দিয়ে তৈরি। আমরা আমাদের ক্লাস 8-9-এর যে পড়াশোনা করতাম, যখন 6 বা 7 থেকে পড়তাম, যে জন ডাল্টন প্রথম অ্যাটম শব্দ মানে প্রয়োগ করেন। তারপরে অ্যাটমকে আমরা জানতাম যে অ্যাটম হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম কণা। তার পরবর্তীকালে আমরা জানলাম যে না, অ্যাটমকে ভেঙে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তারপরে তো আরও অসংখ্য সাবঅ্যাটমিক পার্টিকেল তৈরি হয়েছে, মানে ডিসকভার হয়েছে, যেটাতে অ্যাটমিক ফিজিক্সের একটা বড় পার্ট। লেপ্টন, গ্লুয়ন, অনেক কিছু, পজিট্রন, অনেক রকমের আরও অসংখ্য সাব পার্টিকেল, হিগিস বোসন, এগুলোর অসংখ্য সাব পার্টিকেল তৈরি হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমাদের দেহ যদি অ্যাটম দিয়ে তৈরি হয়, তাহলে এই অ্যাটমের মধ্যে এই যে চিন্তা, চেতনা, এই যে অনুভূতি, যে আবেগ, এই যে ভালোবাসা, এই যে রাগ, এই ক্ষোভ, অ্যাটমের কোন অংশ একটা মানুষের মধ্যে, এই যে এতগুলো যে মানবীয় যে গুণ, এই এতগুলো মানবীয় গুণ অ্যাটমের কোন অংশের মধ্যে এটা গুপ্ত রয়েছে? অ্যাটমকে ভাঙতে আমরা সাবঅ্যাটমিক পার্টিকেলে পৌঁছে গেছি। এই অ্যাটম পৃথিবী কেন বলবো, এই যে মহাবিশ্বের যে সমস্ত রকমের যে আমরা পদার্থ দেখি, যেটাকে ব্যারিয়নিক ম্যাটার বলে, যেগুলো অ্যাটম দিয়ে তৈরি এবং যেগুলো আলোর সাথে যাদের ইন্টারাকশান আছে, যে ব্যারিয়নিক ম্যাটার, এই যে গ্যালাক্সি থেকে শুরু করে, এই যে স্টার থেকে শুরু করে, এই যে ধূমকেতু থেকে শুরু করে, এই যে সমস্ত কিছু, আর এই দুনিয়ার, এই পৃথিবীর সমস্ত রকমের যত জীব জন্তু, প্রাণী, জড় পদার্থ, অচেতন পদার্থ, সচেতন পদার্থ যা দেখছি, সবই তো অ্যাটম দিয়ে তৈরি। কিন্তু এই অ্যাটম দিয়ে তৈরি মানুষের মধ্যে কি করে এই যে একটা বুদ্ধির উৎকর্ষতা, যে মেধা, যে চিন্তা, যে চেতনা, এগুলো কিভাবে? এই সায়েন্স এখন এই গবেষণার সাথেই এখন যুক্ত। একটা সায়েন্টিফিক মহল একটা বিস্তীর্ণ পরিমাণ
বিস্তীর্ণ একটা গবেষণা এর ওপরে চলছে। বড় বড় সায়েন্টিস্ট যারা নিউরোবায়োলজিস্ট, নিউরোসায়েন্স, রজার পেনেরজের মতো বড় বড় ম্যাথামেটিশিয়ান, বড় বড় নোবেল লরিয়েট এবং ডোনাল্ড হফম্যান, আপনারা যদি ইন্টারনেটে সার্চ করেন ডোনাল্ড হফম্যানের অসংখ্য ভিডিও আছে, এবং আরও অনেক বড় বড় সায়েন্টিস্ট, বার্নার্ডো কাস্ট্রো যিনি সার্নের একজন বড় কম্পিউটার সায়েন্টিস্ট ছিলেন, যে কম্পিউটারে যে ডেটা স্টোরেজ যে প্রক্রিয়া সেগুলোর একজন বড় ইঞ্জিনিয়ার ছিলেন। এই সমস্ত বড় বড় সায়েন্টিফিক মাইন্ড তারা কিন্তু এখন একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে যে মানুষের মধ্যে যে দয়া, মায়া, ভালোবাসা, ক্ষোভ, যে ক্ষুধা, লোভ, যে মানুষের যে একটা উন্নত যে একটা চিন্তা ভাবনা, চিন্তা চেতনা, এগুলো একটা জড় পদার্থের মধ্যে কখনো আসতে পারে। 2 নম্বর কথা হচ্ছে যে এই মানুষ যে যে দুনিয়াটাকে দেখে, আমরা দুনিয়াতে কি বলি যে রূপ, রং, গন্ধ, স্পর্শ, রূপ, রং, গন্ধ, স্পর্শ, যে কালার, যে স্বাদ, যে টেস্ট, এগুলো তো আমি যদি একটা রসগোল্লা খাই, আর রসগোল্লাটাকে যদি ভাঙতে যদি আলটিমেটলি সেটা কোনো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই সমস্ত যে গ্লুকোজের যে উপাদান এই অ্যাটমের মধ্যে যদি চলে যায়, আর সেই অ্যাটমের মধ্যে এই স্বাদটা কোথা থেকে আসছে? আমরা দুনিয়ার সমস্ত যে খাবার খাই, আপনারা খুব গভীরভাবে চিন্তা করেন, ওই যে খাবারটা খাই, সেই খাবারটার যে অসংখ্য রকমের যে আমরা স্বাদ উপভোগ করি, মাছের একটা স্বাদ, মিষ্টির একটা স্বাদ, তেঁতুলের টকের একটা স্বাদ, এই যে অসংখ্য রকমের যে স্বাদ যে আমরা জিহ্বার মধ্য দিয়ে আমরা অনুভব করি, এই অনুভূতিটা একটা জড় পদার্থের মধ্যে কী করে সেই স্বাদের যে হাজারো অনুভূতি কী করে আসে? আমরা তো নিজেরাই একটা জড় পদার্থ দিয়ে তৈরি। আমাদের যদি শরীরটাকে যদি অ্যাটম কোন রকমের অ্যাটম দিয়ে ভাঙা হয়, তাহলে দেখা যাবে যে 90 থেকে 95% আমাদের শরীরের যে অ্যাটম সেগুলো একই রকমের, যার মধ্যে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন আছে, আরও আয়রন আছে, কিছু বিভিন্ন রকমের ভিটামিন আছে, যেগুলোর মধ্যেও আলটিমেটলি কোনো না কোনো এলিমেন্ট আছে। তো এই এলিমেন্টারি একটা বডির মধ্যে আমরা যখন কোনো একটা রসগোল্লা, যেটাও একটা এলিমেন্ট, 114টা মৌলিক পদার্থের বাইরে তো আর কোনো পদার্থ নেই, তো এই যে মূল যে এলিমেন্টগুলো আমরা যখন খাই, তখন আমরা কী করে তার স্বাদ অনুভব করি? এই এলিমেন্টের মধ্যে স্বাদ এলো কোথা থেকে? এটা তো একটা বড় বিস্ময়কর একটা বিষয়, যেটা আমরা কোনোদিন ভাবনা চিন্তা করিনি, যেটা আজ আমাদের বিজ্ঞান বস্তুবাদের খাঁচা থেকে বেরিয়ে তারা ভাবনা চিন্তা করছে। আর একটা প্রশ্ন আপনাদের কাছে রেখে যেতে চাই, আপনারা গভীরভাবে চিন্তা করবেন যে এই দুনিয়ার যে সৌন্দর্য, তার একটা বড় অংশ হলো রং, কালার। আপনি যদি ভেবে দেখেন যে এই দুনিয়া যদি ধূসর, দুনিয়াতে যদি কোনো কালার না থাকে, তাহলে আমরা এই দুনিয়ার সৌন্দর্যকে আমরা উপভোগ করতে পারতাম না। দুনিয়ার রং হচ্ছে একটা বড় সৌন্দর্য, কিন্তু এই রঙের তো কোনো অস্তিত্ব নেই। আমরা জানলাম যে আলো বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যে আসে, ওয়েভলেন্থ আছে, তার একটা ফ্রিকোয়েন্সি আছে, তার একটা ওয়েভলেন্থ আছে, আর বিভিন্ন ওয়েভলেন্থ আর ফ্রিকোয়েন্সি যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, যেটা তরঙ্গ দৈর্ঘ্য, ফোটন কণা, যেটা আমাদের চোখে এসে পড়ে, আর আমাদের চোখের মধ্যে রঙের কোষ আছে RGB, যেই কোষের ওপরে পড়ার ফলে একটা কেমিক্যাল রিয়াকশান হয়, আর তার ফলে আমাদের ব্রেনের মধ্যে একটা রঙের অনুভূতি মাত্র যাবে। এটা একটা কত বড় বিস্ময় যে লাল রং, যে নীল রং, যে সবুজ রং, যে আমরা গোলাপি রং, যে আমরা হলুদ রং দেখি, আসলে এই বিশ্বে কোনো রঙের অস্তিত্বই নেই। তার মানে আমাদের সামনে যে রিয়েলিটিটা আমরা দেখি, সেই রিয়েলিটিটার কোনো অস্তিত্ব নেই। সমস্ত রিয়েলিটি শুধুমাত্র আমাদের চিন্তা, চেতনা এবং মনে। ছোট একটা এক্সাম্পল দেওয়া যায়। একটা এক্সাম্পল আমরা ধরে নিই, যখন কোনো মানুষ একটা গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, সেই গভীর ঘুমে আচ্ছন্ন থাকা মানুষ পুরো দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়। তো সে তো তার দেহটা তো জড় পদার্থ, তাহলে সেই জড় পদার্থ ওখানে উপস্থিত থাকার পরেও একটা মানুষ কী করে এই পুরো দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায়? একটা ঘুমন্ত মানুষ, তার মধ্যে কোনো রঙের কোনো বোধশক্তি আসে না। তার জীবের মধ্যে যদি আপনি একটা কোনো খাবার রেখে দেন, সে সেই খাবারের কোনো স্বাদ অনুভব করতে পারে না। আরও যদি আমরা গভীরভাবে যদি আমরা পর্যবেক্ষণ করি, দেখা যাক যে একটা মানুষ, তাকে অ্যানেস্থেসিয়া দিয়ে, ক্লোরোফর্ম দিয়ে, বা সে একটা ICU বেডে শুয়ে আছে,
সে তো জড় পদার্থের দেহ, তার মধ্যে জীবন তো আছে। তার মানে শুধু আমরা বেঁচে থাকা বা আমাদের মধ্যে হৃৎপিণ্ড চলতে থাকা বা আমাদের শরীরের মধ্যে রক্ত চলাচল করা, এটা আমাদের এই দুনিয়ার সাথে, এই বিশ্বের সাথে, এই সমাজের সাথে, এই আমাদের ইকোসিস্টেমের সাথে কানেক্ট করার জন্য যথেষ্ট নয়। একটা আইসিইউতে শুয়ে থাকা মানুষ, তার মধ্যে না কোনো আবেগ থাকে, না থাকে তার মধ্যে অনুভূতি থাকে, না তার মধ্যে রঙের কোনো সেন্স থাকে, না তার মধ্যে কোনো স্বাদের কোনো সেন্স থাকে। সে যেন পুরো দুনিয়া থেকে বিচ্ছিন্ন, সে শুধু বেঁচে আছে। এখান থেকে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে যতক্ষণ না পর্যন্ত আমাদের মধ্যে একটা কনসাসনেস, এটা একদম পরিপূর্ণ বাংলা কী হবে সেটা একটা বলা খুবই কঠিন, এটা একটা ইংরাজি ওয়ার্ড, যেটা আমরা কাছাকাছি বলতে পারি একটা চেতন মন, একটা কনসাসনেস, একটা চেতন মন। তো যতক্ষণ না পর্যন্ত এই জড় পদার্থের মধ্যে একটা চেতন মনের অস্তিত্ব না থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই দুনিয়ার যে আমরা তথাকথিত যে রিয়েলিটি, সেই রিয়েলিটির সাথে আমরা কানেক্ট করতে পারবো না। বলাই বাহুল্য, এই দুনিয়াতে কোনো কিছুই রিয়েলিটি না। কেন রিয়েলিটি না? যেটা আমি একটু আগে বললাম, যে এই দুনিয়ার যে রূপ, রং, গন্ধ, স্পর্শ, যেটা বাস্তবে কোনো অস্তিত্ব করে না। গাছের পাতা কোনো সবুজ নয়, আমরা সবুজ দেখি। কারণ গাছের পাতা যদি সবুজ হতো তাহলে দুনিয়ার সমস্ত প্রাণী গাছের পাতাকে সবুজ দেখত, কিন্তু তা হয় না। দুনিয়ার সমস্ত প্রাণীর চোখ, তাদের চোখের মধ্যে যে বিভিন্ন ধরনের রং সেন্স করার যে কোষ আছে, সেই কোষগুলো যদি আলাদা আলাদা হয়ে যায় তাহলে সে এই দুনিয়াটাকে আলাদা আলাদা রকম দেখে। কোনো প্রাণী সবুজকে দেখে ধূসর, কোনো প্রাণী লালকে দেখে গোলাপি। যেমন যদি আপনি মৌমাছি দেখেন, সে 2 থেকে 3টের বেশি বিভিন্ন রকমের কালারের বেশি অন্যান্য কালারের উপর স্পষ্ট তার কোনো ধারণা নেই। আমরাও একটা কালারের একটা ব্যান্ড আমরা শুধু দেখতে পাই, এর বাইরে যে আরও অসংখ্য কালার থাকে যেগুলো অনেক প্রাণী দেখতে পাই, যেগুলো আমরা দেখতে পাই না। তার মানে তাদের চোখে দুনিয়ার কালার আলাদা, আমাদের চোখে দুনিয়ার কালার আলাদা। আমরা শুধু হিউম্যান পার্সপেক্টিভের রেসপেক্টে আমরা আমাদের মতো করে রিয়েলিটিকে তৈরি করে নিয়েছি। দুনিয়াতে কোনো রিয়েলিটি অ্যাবসলিউট রিয়েলিটি নেই। তাহলে এই যে আমি যে কথাটা বলছিলাম, যে আমাদের যে কনসাসনেস, যে চেতন মন, এই চেতন মনই শুধুমাত্র আমাদের মধ্যে রিয়েলিটি তৈরি করে। আমি আপনাদের সামনে, সবাই যারা আমার শ্রোতারা আমার কথা শুনছেন, আমি আপনাদের সামনে একটা টেস্ট করি। ধরা যাক আপনি চোখ বন্ধ করে লালের কথা ভাবেন, দেখবেন আপনার ব্রেনের মধ্যে কিছু না কিছু একটা লালের মতো একটা অনুভূতি তৈরি হচ্ছে। আপনি হলুদের কথা ভাবেন, দেখুন আপনার ব্রেনের মধ্যে একটা হলুদের অনুভূতি তৈরি হচ্ছে। প্রশ্ন হলো, আপনার সামনে লাল হলুদ না থাকা সত্ত্বেও আপনার ব্রেনের মধ্যে যে একটা হলুদের অনুভূতি তৈরি হচ্ছে, তার মানে এটা একটা অনুভূতি সাপেক্ষ একটা রং, মানে এটা একটা কালার, যেটা যখন হলুদ কালারটা আসে সে আপনাকে আরও বেশি রিয়েলিটির কাছে নিয়ে যায়। সত্যিকারের কোনো রিয়েলিটি নেই। এই যে আপনারা আমাকে দেখছেন, যে আমার এই চশমার যে একটা রূপালী কালারের একটা ফ্রেম, এই যে আমার জামার কালারটা দেখছেন, এই যে আপনি আমার ব্যাকগ্রাউন্ডে আমার যে দেয়ালটা দেখছেন, এই যেগুলো দেখছেন আপনার টিভিতে, আপনার মোবাইলে, সেইগুলো তো আপনার মোবাইলে তো কোনো কালারের ডিব্বা নাই, তারপরেও তো আপনি এই কালারগুলো দেখছেন। এর মানে এই কালারটার কোনো অস্তিত্ব নেই। মোবাইল আপনার কালারের অনুভূতিটাকে হ্যাক করে নিয়েছে। মোবাইল আপনার চিন্তা চেতনায় যে কালারের অনুভূতি ছিল, সেই অনুযায়ী ওর মধ্যে যে আপনার বিভিন্ন কালারের যে RGB, রেড, গ্রিন অ্যান্ড ব্লু, যেটা তিন যে ফান্ডামেন্টাল যে মৌলিক কালার, যেটাকে মিশিয়ে আমরা আলাদা রকমের কালার বানাই। আপনি আপনার ল্যাপটপে দেখেন, যেখানে RGBকে আপনি প্রিন্টে গিয়ে আপনি বিভিন্ন রকমের নাম্বার দিয়ে চেঞ্জ করে দেখবেন যে কালারগুলো চেঞ্জ হচ্ছে। এটার কারণ হচ্ছে ওর মধ্যে যে RGBর যে LED ডিসপ্লেগুলো আছে, সেগুলো তার ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করে, আর সেই ফ্রিকোয়েন্সির আলো আমার চোখে এসে পড়ে, আর ওই বিভিন্ন রকমের ফ্রিকোয়েন্সি মিক্স হয়ে যখন আমার চোখের কোষের সেলগুলোতে পড়ে, সে একটা মিক্সে একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমার ব্রেনের মধ্যে একটা অনুভূতি তৈরি হচ্ছে। এই সত্য কালারের প্রতি, এই সত্য স্বাদের প্রতি, এই সত্য সমস্ত কিছু। তার মানে আমাদের সমস্ত অনুভূতি আমাদের চেতনায় তৈরি হয়, আমাদের ব্রেনের মধ্যে একটা অনুভূতি তৈরি হয় ব্রেনে। তাহলে একটা জিনিস সত্যি কথা হয়ে গেল, যে আমাদের যে 5টা যে মৌলিক যে সেন্সারি অর্গ্যান, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক, এই সেন্সারি অর্গ্যানগুলো শুধুমাত্র আমাদেরকে এই দুনিয়ার সাথে কানেক্ট করতে সাহায্য করছে। যেমন একটা পাইলট যখন প্লেনের ককপিটে বসে থাকে, সে কিন্তু বাইরের কোনো কিছু সম্পর্কে তার কোনো ধারণা নেই। সে ডিসপ্লে, যে ককপিটের ডিসপ্লে তাকে বলে যে বাইরের টেম্পারেচার এত, বাইরে এত বেগে ঝড় বইছে। তো বাইরের সমস্ত যে
প্যারামিটার, সেগুলো সে নিজে ককপিটের মধ্যে বসে অনুভব করতে পারে না, সম্ভব না। কারণ ককপিট তো কাঁচ দিয়ে বা যে সমস্ত বোরোসিলিকেট, যে সমস্ত হাই কোয়ালিটি যে ট্রান্সপারেন্ট মেটেরিয়াল দিয়ে তো কভার। তাহলে সে শুধু বাইরের যে সেন্সারগুলো আছে, সেই সেন্সারগুলো দিয়ে বাইরের প্যারামিটার সে নিজের ডিসপ্লেতে দিচ্ছে। এক্স্যাক্টলি আমাদের যে 5 সেন্সারি অর্গ্যান, সেই 5 সেন্সারি অর্গ্যান এই দুনিয়ার বিভিন্ন প্যারামিটারগুলোকে আমাদের মানুষের মতো হোমোসেপিয়েন্স, এই হোমোসেপিয়েন্সের মতো করে আমাদের অনুভূতির ডিসপ্লেতে, শুধু চেতনার ডিসপ্লেতে সাজিয়ে দিচ্ছে। সেটা অন্য অ্যানিম্যাল, অন্য প্রাণী, তারা তাদের সেন্সারি অর্গ্যান এই দুনিয়াকে তাদের মতো করে, তাদের মধ্যে যে একটা যে চেতনার যে একটা যে লো ফিল্ড আছে, সেই লো ফিল্ডের চেতনার ডিসপ্লেতে তাদেরকে সাজিয়ে দিচ্ছে। তাহলে গুরুত্বপূর্ণ বিষয় কি, এর উপরে আমরা আরও অনেক বিস্তারিত আলোচনা করব। এখন অলমোস্ট 25 মিনিট হয়ে গেছে। আমরা আশা করি যে আপনাদের সামনে কিছু বক্তব্য রাখতে পেরেছি। আমার যে বক্তব্যটা দিয়ে আমি শুরু করতে চেয়েছি সেটা হচ্ছে যে আমাদের দেহ যে জড় পদার্থ দিয়ে তৈরি, যেটা অ্যাটম দিয়ে তৈরি, যে অ্যাটমকে ভাঙতে ভাঙতে আমরা অ্যাটমিক ফিজিক্সে আমরা সাব অ্যাটমিক পার্টিকেল পর্যন্ত চলে গেছি, যে একটা নিউক্লিয়াস, একটা কোর, যের মধ্যে থাকে নিউট্রন আর প্রোটন, তার বাইরে অনেকগুলো সেল থাকে, ইলেকট্রন সেল থাকে। সেই ইলেকট্রনকে এছাড়াও ভাঙতে ভাঙতে আরও অনেক লেপটন, পজিট্রন, গ্লুয়ন, ফার্মিয়ন, এই সমস্ত যে এখন হিগস বোসন যেগুলো আমরা পেয়েছি, এই সাব অ্যাটমিক পার্টিকেলগুলো দিয়ে যে বানানো যে দেহ, তার মধ্যে চিন্তা এলো কোথা থেকে, চেতনা এলো কোথা থেকে, অবচেতন মন, চেতন মন। এই চেতনা না থাকলে যদি আমরা যে একেবারে দুনিয়া থেকে, বহির্বিশ্ব থেকে যে একবার বিচ্ছিন্ন হয়ে যায়, এই চেতন মন কখনো অ্যাটম তৈরি করতে পারে না। আর এই চেতন মনই আমাদেরকে দুনিয়ার রূপ, রস, গন্ধ, স্পর্শকে অনুভব করতে শেখায়। তো এটা তো আমাদের বস্তুবাদ থেকে তো আস্তে আস্তে আমাদের সরিয়ে দিচ্ছে। যদি বস্তু চেতন মন তৈরি করতে না পারে, বস্তু যদি চেতন মনের ফাউন্ডেশন না হয়, তাহলে এই চেতন মন আসে কোথা থেকে, এই কনসাসনেস আসে কোথা থেকে, এই কনসাসনেসের ভিত্তি কি? যদি আমাদের কনসাসনেস না থাকতো, তাহলে তো আমরা তো একটা জড় পদার্থের মতো থাকতাম। তো এই সমস্ত যে একটা, শুধু দার্শনিক বলবো না, দার্শনিক বললে তার মধ্যে কোনো বৈজ্ঞানিক আধার যতটা না থাকে, তত অনেক বেশি থাকে চিন্তার গভীরতা। কিন্তু এখানে বিজ্ঞান জুড়ে আছে, বিজ্ঞানীরা কাজ করছে এর উপরে। বিজ্ঞানীরা কনসাসনেস এই জড় পদার্থের মধ্যে কোথা থেকে আসছে, বা এই জড় পদার্থ কি সত্যি কনসাসনেসের উৎস, অনেক বিজ্ঞানী এই তত্ত্বকে নাকচ করে দিয়েছে। এরপরে আমরা আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটিতে যাব, যেখানে দেখব যে আমাদের যে এই যে মহাবিশ্বের যে মেন ফাউন্ডেশন, টাইম অ্যান্ড স্পেস, এই টাইম অ্যান্ড স্পেস কি ফান্ডামেন্টাল ব্লক, এই টাইম অ্যান্ড স্পেসের বাইরে কি কনসাসনেস বলে কি কোনো একটা আদার একটা ফিল্ড আছে, যে ফিল্ড বেসিক্যালি আমাদেরকে চিন্তা চেতনা দেয়। যেমন আমাদের কাছে একটা মোবাইল থাকে, মোবাইল তো একটা জড় পদার্থ, যতক্ষণ না পর্যন্ত ওর মধ্যে আমরা সিম কার্ড না দিই, ততক্ষণ পর্যন্ত আমরা মোবাইলে টাওয়ার পাই না। আর সিম কার্ডের মাধ্যমেই আমরা ইন্টারনেট নিই, সিম কার্ডের মাধ্যমেই আমরা কল করি। তো এই সিম কার্ডই হচ্ছে যেমন এখানে একটা মোবাইলের সাপেক্ষে যদি আমরা ধারণা করি, চিন্তা চেতনা, যেটা আলাদা করে বাইরে থেকে দিতে হয়। তো যার ফলে মোবাইল যেন মনে হয় যে আমাদের কাছে পুরো সজীব হয়ে উঠলো। কিন্তু মোবাইল থেকে যদি আপনি সিম কার্ডটা বের করে নেন, আর আপনার কাছে যদি সিম ছাড়া আর অন্য কোনো ডেটা সোর্স না থাকে, তাহলে ওই মোবাইল আপনার কাছে খেলনা ছাড়া আর কিছুই হয়ে ওঠে না। তো আমাদের মধ্যে কি কনসাসনেস কি সেই সিম কার্ড, যে সিম কার্ডটা আমরা কনসাসনেস ফিল্ড থেকে কি আমরা আমাদের বডির মধ্যে ডাউনলোড হয়, এই ডাউনলোডটা কে করায়, কেন হয়, কিভাবে হয়? এটা তো বস্তুবাদী দুনিয়ার একেবারে বাইরে। এটা কি আমাদের ঈশ্বরের দিকে আস্তে আস্তে আমাদেরকে নিয়ে যাবে, যে সত্যিকারের একজন কোনো ইউনিভার্সাল কনসাস ফিল্ড আছে, যে ইউনিভার্সাল কনসাস ফিল্ডের সাথে আমাদের জড় পদার্থ যখন কানেক্ট হয়, তখনই শুধুমাত্র আমাদের মধ্যে চিন্তা চেতনার বিকাশ ঘটে। যেমন কোনো একটা ইঁটের মধ্যে, যেমন একটা পাথরের মধ্যে, তাদের মধ্যে কত চিন্তা চেতনার যে কোন লো লেভেলের মধ্যে ফিল্ড আছে, সেটা আমরা আমাদের গবেষণার মধ্যে পাই না। আর শেষ প্রশ্ন দিয়ে আমি পরের ভিডিও শুরু করব। এখানে যেটা শেষ প্রশ্ন, যে আপনি ভেবে দেখুন যে আমরা যদি জড় পদার্থ হই, আমাদের মধ্যে দুঃখ, ঘৃণা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এই যে অসংখ্য মানবীয় গুণ, একটা মানুষের মন অ্যাটমের থেকেও জটিল। এই যে জটিল একটা যে মানুষের মন, যে মানুষের মধ্যে এতগুলো গুণ, এতগুলো ভালো গুণ, খারাপ গুণ, অন্ধকার জগৎ, অন্ধকার দিক, একটা মানুষের মন কতটা কুৎসিত হতে পারে, আর একটা মানুষের মন যে কতটা উৎকর্ষতার, চারিত্রিক উৎকর্ষতার, মাধুর্যের উচ্চতম জায়গায় পৌঁছাতে পারে। তো এই মনের যে এতটা ভ্যারিয়েন্স, এতটা ফিল্ড, যেমন একটা অ্যাটমের মধ্যে ফিল্ড থাকে,
যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থাকে, যে সমস্ত গ্র্যাভিটেশনাল ফিল্ড থাকে, যে সমস্ত স্ট্রং নিউক্লিয়ার ফোর্স থাকে, উইক নিউক্লিয়ার ফোর্স থাকে, সেরকম কি এই কনসাসনেস একটা ফিল্ড, যে ফিল্ডের মধ্যে একটা বিভিন্ন ওয়েভ লেন্থ আছে, যে ফিল্ডের মধ্যে বিভিন্ন ফ্রিকোয়েন্সি আছে, যেটা আমাদের মধ্যে বিভিন্ন রকমের আবেগ তৈরি করে, অনুভূতি তৈরি করে, এগুলোকে নিয়ে আরও আমরা অনেক বিস্তারিত এবং দীর্ঘ আলোচনা করব। আপনারা আমাদের সাথে থাকুন। আর যদি ভিডিও ভালো লাগে আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। আর আরও যদি এই বিষয়ে আরও অনেক বক্তব্য যদি শুনতে চান সেই বিষয়ে লিখে জানান। আমি দীর্ঘদিন ধরে এই বিষয় নিয়ে একজন বিজ্ঞানের ছাত্র হিসাবে, একজন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হিসাবে আমি দীর্ঘদিন ধরে এর সাথে গবেষণামূলক কাজে যুক্ত আছি। বিভিন্ন বড় বড় বিজ্ঞানীদের পডকাস্ট শুনি, সেখানে ইন্টারাক্ট করার চেষ্টা করি। আমি এই বিষয়ে নিজেও আমার যে সায়েন্টিফিক নলেজ আছে সেটা নিয়ে ভাবি। সেই ভাবনা চিন্তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব, তাতে যদি আমাদের মধ্যে মানে একটা সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্কটাকে আমরা একটা আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো আজকের এই পর্যন্ত, ভালো থাকবেন।